দেখো অনু, কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুলটা আমারই ছিল। ইরার কথা তোমাকে আগে বলা উচিত ছিল। আর আমার মনে হয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি ইরাকে ভালোবাসি, তাই জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। আমি তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে অনু কান্নায় ভেঙে পড়ল আর সাফিনকে প্রশ্ন করল, কি দোষ ছিল আমার, যার কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি কমতি রেখেছিলাম আমি? সব সময় আপনার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি, আপনার ভালো লাগা খারাপ লাগা নজরে রেখেছি, আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধুর মতো সাপোর্ট করেছি। তাহলে কেন আপনি এমন করলেন? কেন সাফিন, কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের বাবা মায়ের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার হাত ধরে আপনার সাথে চলে এসেছি, বিশ্বাসের এই মর্যাদা দিলেন? ভাববেন না কালকে আপনার ওইসব কথা শুনে আপনার সাথে সংসার করব বলে পড়ে আছি, শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলোর জন্যই এখানে থাকা। একবার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন, আর কখনোই আপনার সামনে আসবো না, চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। শেষ কথাটা শুনে সাফিন মাথা উঁচু করে অনুর দিকে তাকালো। আমার পুরো কথাটা তো একবার শোনো। এবার সাফিন রেগে যায়। অনু কখনোই তার কথা আগে পুরোটা শুনতে চায় না। কথার মাঝে কথা তাকে বলতেই হবে। আগে পুরো কথাটা তো শুনবে, তা না আগে তার প্রশ্নের জবাব দাও। তাই সাফিন রাগের মাথায় দাঁতে দাঁত চেপে বলে দেয়, কি আছে তোমার? না চেহারা, না কোনো যোগ্যতা, শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আমার বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলো না। কতটা বিব্রত হতে হয় আমাকে তোমার জন্য জানো? যখন আমার বন্ধুরা বলে তোর বউটা বড্ড সেকেলে। ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ আই ফিল এম্বারেসড বিকজ অফ ইউ। আমার বিষয়ে খেয়াল রাখার কথা বলছো তো? তোমার আর সারাদিন বাসায় কাজই বা কী থাকে? তাই তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাত্রে বাসায় আসলে কানের সামনে মশা মাছির মতো ভনভন করতে থাকো। আজকে একটা হয়েছে, সেটা করেছে, হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাব, রিক্সায় চড়বো, যত লো ক্লাস মেন্টালিটির আধিক্যতা। দূরে কোথাও ঘুরতে যেতে চাও না, সামান্য রোম্যান্স করতে গেলে পালাই পালাই করো। ইউ ডোন্ট ইভেন স্যাটিসফাইড মি ইনটু বেড। তোমার বেড পারফরমেন্সও অত ভালো না। আর ইরাকে দেখো, যেন সাক্ষাৎ একজন মডেল। যেমন রূপ তেমনি গুণ, একজন স্বাধীন নারী, এমন মেয়ে আমি সবসময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। ইভেন তার বেড পারফরমেন্স তোমার থেকে হাজার গুণ ভালো। বেড এসে আমাকে তোমার থেকে ভালো সাপোর্ট করে। ঠিক এসব কারণে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পেরেছো? তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার ওই মুখ কখনো আমাকে দেখাবে না। ডিসগাস্টিং। বলেই সাফিন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে, কি বলতে চেয়েছিল আর কি কি হয়ে গেল। উফ! অন্যদিকে অনুস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল সাফিন তাকে? ছি ছি! সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে তাই সে সেকেলে। সে সাফিনকে বিছানায় শোক দিতে পারেনি। নিজের উপর ঘেন্না হচ্ছে। এই লোকটাকে সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা তাকে এসব কথা বলে গেল। অনুর ভালোবাসাগুলো তার কাছে আদিক্ষেতা মনে হয়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। চোখের পানি বাঁধ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। কোনো কিছু না নিয়ে সে বাসা থেকে বের হয়ে গেল। কোনো কিছু না নিয়ে সে ঘর থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে সে। বারবার সাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে। তার ভালোবাসা তো কোনোই খাচ্ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার মুখ নেই তার। তাদের কথা অমান্য করেই তো সে সাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আশ্রয় নিবে? এসব কিছু ভাবতে ভাবতে সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তার উপরে শরীরে অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পেছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর সাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কি সব বলেছে।
প্রায় সাথে সাথেই সে কোনো রকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এইবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে? থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও যে সে নিজে হাতে হত্যা করেছে। অনুর বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার সাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি, যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার। সে সব কিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। সাফিনের নিজেকে এখন জুতো পিটা করতে ইচ্ছে করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি না? কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করেই হোক তার অনুর কাছে মাপ চাইতে হবে। মাপ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও তো জানে সাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না, যা নয় তাই বলে ফেলে। অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সব সময় বলতো, আরো বলতো এই রাগের কারণেই হয়তো একদিন সবকিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি। এখনো স্ত্রীকেই ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাতের ছেলের বয়স 4 বছর, নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে, আর সারা দিন পাকা পাকা কথা বলে ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ সাফিন তার সাথে কথা বলা পছন্দ করতো না। আর সাফিন পছন্দ করে না এমন কোনো কাজই অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সব সময় অনুকে একজন গাইডের মতো প্রোটেক্ট করত, সকল বিষয় ভালো পরামর্শ দিত, যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হকচকিয়ে গেল। তারপর সে আস্তে আস্তে তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কাঁদে না বাচ্চাটা। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, কথা বল। আমার সাথে শপিনের সাথে কিছু হয়েছে? তারপরেও অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরে ধমক দিল। চুপ, একদম চুপ। কান্না থামা, কান্না থামা বলছি। তারপর অনু আস্তে আস্তে শান্ত হলো। এবার বল, কি হয়েছে, কেন কান্না করছিস? সাফিনের সাথে রিলেশনের সব কথাই সে জানতো। এমনকি বিয়ের পরেও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের, কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করে অনুকে সাফিনের হাতে তুলে দিয়েছিল। সাফিনে অনুকে ভালো রাখার আশ্বাস দেয় সাদাতকে। তাহলে এই কি তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেওয়া? সে অগ্রসর হয় সাফিনের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাইবা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে তার, আর কি চায়? তারপর সাদাত তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে। সে অনুদের বাসায় অগ্রসর হয়। তারপর অনু বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজেদের অনুর জন্য শক্ত হতে বলেন, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্টের দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত থাকায় বিছানার সাথে গা এলিয়ে দিতেই দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যায়, মাথায় কারো ঠান্ডা হাতের স্পর্শে। স্পর্শটি তার খুব চেনা, এটি তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতার স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকার ঘরে বসে আছে সাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন সাফিনের মনটার মতো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো এটাই চেয়েছিল,
অনু যেন চলে যায়। তাহলে তো সে আর ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলো হলে সাফিন এতক্ষণে অফিস থেকে ফিরত। অনু হাসি মুখে দরজা খুলত। ঘামে জর্জরিত শরীরে সাফিনকে অনু জড়িয়ে ধরত, যা ইদানিং সাফিনের বিরক্ত করে তুলত। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কাবার থেকে কাপড় নিয়ে সাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢোকাতো, আর তার কাপড় চোপড়, মানি ব্যাগ, ঘড়ি সঠিক জায়গায় রেখে দিত। সাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়েল দিয়ে মাথা মুছে দিত। তারপর তার সারাদিনের কাজকর্মগুলো হাসি মুখে সাফিনের সাথে শেয়ার করত। কিন্তু সাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো। মাঝে মাঝে অনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো, সেই দিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও সাফিন খাবার খেত। সাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই সে ইরার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগেও ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যায়, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। আর আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে। কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যি সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানান জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতে চায় না। সে আবার ইরার নাম্বারে ডায়াল করে, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় সাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না, তাই সাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলেই গিয়েছিল। কিন্তু আজকে সারাদিনে সে 1 প্যাকেট সিগারেট শেষ করেছে। এইসব ভাবনার মাঝেই ইরা ফোন ব্যাক করে। রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরও আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করিয়ে ছাড়ল না তাদের। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল। অনুর ছোটবেলা নিয়ে তাকে কিভাবে সবসময় সাদাত শায়েস্তা করত তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে 2-1 কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু ছিল। সারাদিন দুষ্টুমি করে বেড়াতো, আর সাদাত সব সময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করত, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সবই ছিল অনুকে সাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিচের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না তার। সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। সে তড়িঘড়ি কান্না বন্ধ করে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? অনুর মা বুঝতে পারলো অনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। তার মেয়ের জীবনটা কেন এমন হলো ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদাতের কথা অনুযায়ী সাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশনের দরকার, যা অনুর বাবা মাও সাদাত দিবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো সাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই সে বলল, কেন? কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতেই এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে কান্না করতে না পারে। এরই মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তুমি তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি। এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি?
তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না, তাড়াতাড়ি করে দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো বাবা, প্লিজ জোর করে না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি। অনু বুঝতে পারল এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অগত্যাই অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দীয় খাবার, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না। কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। যেখানে তার বাবা মা তাকে দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়া কি এত বড় কাজ। ঠিক সেই মুহূর্তে থেকে সে প্রতিজ্ঞা করল সাফিনকে মনে করে সে আর কান্না করবে না। যে তাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে যারা ভালোবাসেন তাদের কেন কষ্ট দিচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরল আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল, যেখানে থাকবে না কোনো সাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তা হলো এই শহর থেকে দূরে থাকা। কারণ এই শহরের আনাচে কানাচে তার প্রেম করে বেরিয়েছে, তাই এখানকার প্রত্যেকটা জায়গায় সাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকে দূরে চলে যাবে। তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ সাফিন তার যোগ্যতায় প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়ে তবেই সে সাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে সাফিন কখনো তার যোগ্য ছিল না। আর অতীতকে ভোলানোর সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময়ই না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। সাফিন নামে যে কেউ একজন তার জীবনে ছিল তা একবারের জন্য মুছে ফেলতে চাই অনু, কিন্তু চাইলেই কি সবকিছু মন থেকে মুছে ফেলা যায়? ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। সাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপরে আর পড়াশুনো বা চাকরির দিকে ঝোঁকেনি সে। কারণ অনুর সব সময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে। সাফিনের পছন্দ মতো রান্না বান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর সাফিনের খেয়াল রাখবে। তাই আর নিজেরও পড়াশোনা কন্টিনিউ করেনি বা সাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে সাফিন। ফোন ধরতে জিজ্ঞেস করে,